আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। সুচিকিৎসার দাবিতে স্বাস্থ্য উপদেষ্টার গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ করেছে ছাত্র জনতার আন্দোলনে আহত ও স্বজনরা। বুধবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ও ব্রিটিশ হাইকমিশনার সারা কুক আহতদের দেখতে গেলে এই ঘটনা হয়। আহতদের দাবি, হাসপাতালে সুচিকিৎসা পাচ্ছেন না তারা। মেজবাহ হাসানের রিপোর্ট। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহতদের দেখতে পঙ্গু হাসপাতালের স্বাস্থ্য উপদেষ্টা, সঙ্গে ব্রিটিশ হাই কমিশনার। দেখা শেষে গণমাধ্যমে কথা বলতে গেলে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহতদের তোপের মুখে পড়েন তারা। উপদেষ্টার গাড়ি ঘিরে রেখে ক্ষোভ জানায় আহতরা। পরে কর্তব্যরত ডাক্তার ও আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় স্বাস্থ্য উপদেষ্টা হাসপাতাল ত্যাগ করলে রাস্তায় অবস্থান নেয় বিক্ষুব্ধরা। এ সময় আগারগাঁও থেকে শ্যামলীমুখী সড়ক বন্ধ করে বিক্ষোভ করে তারা। কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় যান চলাচল। আমরা চাই আমাদের যে ভাই আছে তাদেরকে প্রত্যেকটা যেন ভালোভাবে চিকিৎসা হয়। আমাদের সকল ভাই সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। তুমি ওখানে এসি রুমে হাওয়া খাবা, আমার ভাইয়েরা হসপিটালের বেডে কাটতে হবে, এটা হইতে পারে না। ক্ষোভ জানান সরকারের চিকিৎসা ব্যবস্থার অনিয়ম নিয়ে। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের অর্থ না পাওয়ার অভিযোগ তোলেন অনেকেই। জুলাই ফাউন্ডেশনের থেকে টাকা দিচ্ছে, কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না। আমরা যারা পা হারাইছি তারা জুলাই ফাউন্ডেশনের টাকা পায়নি। জুলাই ফাউন্ডেশন আমাদের খোঁজখবর নিচ্ছে না। আমাদের চিকিৎসা পুনর্বাসন, এটাই আমাদের দাবি। ঠিক আছে, আমরা ঠিকমতো চিকিৎসা পাচ্ছি না। সবাই গুলিবিদ্ধ হয়েছি, বাট এখন পর্যন্ত আমাদের যে চিকিৎসা দরকার সেই চিকিৎসা এখনো করা হচ্ছে না। উপদেষ্টাদের আশ্বাস না পাওয়া পর্যন্ত ঘরে ফিরবেন না বলে জানান বিক্ষুব্ধরা। মেজবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, আপনারা এরই মধ্যে জানতে পেরেছেন, বুধবার দুপুর থেকে রাজধানীর শেরেবাংলা নগরে পঙ্গু হাসপাতালের সামনের রাস্তা অবরোধ করে রেখেছেন ছাত্র জনতার আন্দোলনে আহত ও স্বজনরা। এই মুহূর্তে পঙ্গু হাসপাতালের সামনে আছেন স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। নূর, আমরা এর মধ্যে জানতে পেরেছি হাসনাত আব্দুল্লাহ কথা বলেছেন আন্দোলনকারীদের সাথে বা আহত স্বজনদের সাথে। উনি কি বলেছেন? উনি কি আশ্বস্ত করতে পেরেছেন স্বজনদের? স্বজনরা কি এখনো অবরোধ করে রেখেছেন? তাসনুবা, গতকাল দুপুরের পর থেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জুলাই এবং আগস্ট মাসে যারা আহত হয়েছেন তারা সুচিকিৎসা পাচ্ছেন না এবং যে প্রয়োজনীয় সহযোগিতা দরকার আছে সে সহযোগিতা পাচ্ছেন না। এই অভিযোগগুলোতে তারা স্বাস্থ্য উপদেষ্টাকেও জানিয়েছেন। এরপরে পরবর্তী সময় তারা রাস্তায় এসে অবস্থান করছেন। এখনও তাদের যে অবস্থান কর্মসূচি সেটি চলছে। একটু আগে এখানে এখনও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে কেন্দ্রীয় আহ্বায়ক আছেন হাসনাত আব্দুল্লাহ, তিনি এই পঙ্গু হাসপাতালের সামনে অর্থাৎ শেরেবাংলা নগরে অবস্থান করছেন এবং তিনি কয়েক দফায় যারা আহত রাস্তায় আছেন তাদের সঙ্গে কয়েক দফায় কথা বলেছেন, তাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করেছেন। আহতদের দাবি হচ্ছে আজকে রাতের মধ্যেই 4 জন উপদেষ্টাকে এখানে এসে হাজির হতে হবে এবং তারা যে আহতদেরকে প্রয়োজনীয় সুচিকিৎসা দিতে পারছেন না সেজন্য ক্ষমা চাইতে হবে এবং তাদের সমস্ত দাবি মেনে নিতে হবে। হাসনাত আব্দুল্লাহর পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে 4 জন উপদেষ্টার মধ্যে 1 জন উপদেষ্টা দেশের বাইরে অবস্থান করছেন, আরও 2 জন উপদেষ্টা ঢাকার বাইরে অবস্থান করছেন। সেই হিসেবে উপদেষ্টাদের আজকে রাতে আসা সম্ভব নয়। হাসনাত আব্দুল্লাহ তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন, বলার চেষ্টা করেছেন আগামীকাল 2টার পরে তারা 4 জন উপদেষ্টা সহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত এখানে এখনো রাস্তায় বসে আছেন, শুয়ে আছেন, তাদের সঙ্গে আগামীকাল বিকাল দুপুর 2টায় তারা কথা বলতে চেয়েছিলেন। কিন্তু আহত যারা শিক্ষার্থী এখানে আন্দোলনে রয়েছেন, যারা বসে আছেন, যারা সুচিকিৎসার দাবি জানিয়ে আসছেন, তারা সেই দাবিটি হাসনাত মানেননি। তারা বলছেন আজকে রাতের যারা যেসব উপদেষ্টা বাংলাদেশে আছে, দেশে আছে, ঢাকায় অথবা ঢাকার বাইরে, তাদেরকে রাতের মধ্যে এখানে এসে তাদের যে দাবি সে দাবির কথা শুনতে হবে, তাদের দাবি মেনে নিতে হবে। তাসনুবা। দর্শক, কথা বলছিলাম পঙ্গু হাসপাতালের সামনে থেকে রাস্তায় অবরোধের খবর শুনছিলাম। কোনো দলকে নিষিদ্ধ করা রাজনৈতিক দলের কাজ নয়। নির্বাচনের মাধ্যমে জনগণই নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই মন্তব্য করেছেন। বলেন, ফ্যাসিবাদ আওয়ামী লীগকে রক্ষায় প্রতিবেশী ভারত বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। ঠাকুরগাঁয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। জানাচ্ছেন হাসান মাহমুদ।
ঠাকুরগাঁ জেলা বিএনপির কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে দলের নেতাকর্মীদের সাথে বর্ধিত সভা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে নিজের বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপে মির্জা ফখরুল বলেন, কাউকে নিষিদ্ধ করার কাজ জনগণের। The people will decide যে কে রাজনীতি করবে কে করবে না, and through election নির্বাচনে যারা আপনার জনগণের কাছে খারাপ হয়ে যাবে তারা আপনার বাতিল হয়ে যাবে অথবা পার্লামেন্ট সিদ্ধান্ত নেবে। আমি মনে করি যে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিষয়টা এটা কোনো রাজনৈতিক দলের নয়, এটা জনগণের দায়িত্ব। মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র ও অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে নির্বাচনের কোনো বিকল্প নেই। বলেন, পতিত স্বৈরাচারকে রক্ষায় চলছে চেষ্টা। ফ্যাসিবাদের যিনি প্রধান হোতা তিনি কিন্তু ভারতে অবস্থান করছেন এবং ভারত কিন্তু আমাদের বিরুদ্ধে একটা প্রচারণা চালিয়ে যাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে। এটা বলতে আমার কোনো দ্বিধা নেই। দেশের রাজনৈতিক সংকট মোকাবেলা, অর্থনৈতিক সংকট মোকাবেলা সবকিছুর জন্য এখন একটা নির্বাচিত সরকার, নির্বাচিত পার্লামেন্ট অত্যন্ত জরুরি। এদিকে বিপ্লবের 100 দিন শিরোনামে রাজধানীতে মিলেনিয়াম বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সেমিনারে বক্তারা সরকারের নানা সমালোচনা তুলে ধরেন। কেন এই সরকার তাদের হৃদয়ে কেন তারা অনুভব করলো অথবা তাদের মনে এই ভয়টা কেন ঢুকলো যে তাদেরকে একটি ইন্ডেমনিটি অ্যাক্ট করে তাদের নিরাপত্তা বিধান করতে হবে। রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্য কিংবা কনসেনসাস এটার ভিত্তিতে পলিটিক্যাল ট্রানজিশনটা করা উচিত, কারণ কনসেনসাসের বাইরে গেলেই একটা বিপর্যয়ের শঙ্কা আছে। যারাই স্টেক হোল্ডার আছি আমরা তাদের খুবই বিচক্ষণতার সাথে ধৈর্যের সাথে এই পরিস্থিতিটা মোকাবেলা করা দরকার, যাতে ট্রানজিশন টু ডেমোক্রেসি আমরা করতে পারি। এটা যদি না হয় তাহলে তো এটা গজবের মতো হয়ে যাবে। নয়াপল্টনের স্বেচ্ছাসেবক দলের দোয়া অনুষ্ঠানে রিজভী আহমেদ বলেন, 2009 থেকে 2024 সাল পর্যন্ত ভারতের সাথে করা চুক্তি সম্পর্কে দেশের মানুষ জানতে চায়। কত গোপন চুক্তি করে এসেছেন একবার ভারত সম্পর্কে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার গঠিত হয়েছে তা জনগণ মনোনীত সরকার বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। বুধবার বিকেলে মুসলিম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাওলানা ভাসানী ও নতুন বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। সরকারের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে মাহফুজ বলেন, এই সরকার জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে এবং যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন তারাও এই আকাঙ্ক্ষা বাস্তবায়নের মধ্যে সামিল হবেন। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আমলাতন্ত্রটা যত সময় জনগণ থেকে একটা দূরত্ব বজায় রেখে চলত, এই দূরত্বটা যেন কমিয়ে আনা যায় তার জন্য কাজ করছে সরকার। এর আগে দুই উপদেষ্টা মাওলানা ভাসানীর মাজার জিয়ারত করেন, পরে ভাসানীর গড়া বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন তারা। মনোনীত সরকার, তো জনগণের প্রতিনিধিত্ব করছি আমরা, তো এই ক্ষেত্রে আমাদের জনগণের পক্ষের এবং এই দীর্ঘ লড়াইয়ের যারা সপক্ষে আছে তাদেরকে নিয়ে আমাদের সরকার গঠনের পরিকল্পনা এবং সরকার ওইভাবেই চলমান আছে। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে গণতন্ত্র, মৌলিক অধিকার ও আইনের শাসনের কবর রচনা করা হয়েছে বলে হাইকোর্টকে জানালেন অ্যাটর্নি জেনারেল এম আসাদুজ্জামান। বুধবার দুপুরে পঞ্চদশ সংশোধনীর বৈধতা নিয়ে রুল শুনানিতে তিনি কথা বলেন। বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন বেঞ্চকে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, পঞ্চদশ সংশোধনী সংবিধানের মৌলিক কাঠামোকে আঘাত করেছে। এই সংশোধনী বাতিল না হলে 90 ও 24-এর গণ অভ্যুত্থানে যারা আত্মাহুতি দিয়েছে তাদের আত্মা শান্তি পাবে না। পঞ্চদশ সংশোধনী মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল হাইকোর্টকে বলেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ফ্যাসিজম দীর্ঘায়িত হয়েছে, রাষ্ট্রের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়েছে, তাই পঞ্চদশ সংশোধনী বাতিল করতে হবে। সংকুচিত করার জন্য, গণতন্ত্রকে হত্যা করার জন্য, গণতন্ত্রকে নির্বাসিত করার জন্য এই 7A এবং 7B ইন্ট্রোডিউস করা হয়েছে। আজ যে জনতা রাজপথ দখল করেছে, রাজপথ দখল করে সমস্ত সিস্টেমকে ছড়িয়ে দিয়ে বিজয় অর্জন করছে, এটাই গণতন্ত্র, এটাই জনগণের ইচ্ছা, এটাই স্বাধীনতা, এটাই মানুষের অধিকার এবং ওই জনগণ যে ডিক্টেট করবে দেশ সেভাবেই চলবে। রাজধানী পুরান ঢাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ পলিথিন উৎপাদনের একটি কারখানা সিলগালা করেছে পরিবেশ অধিদপ্তর।
বিচ্ছিন্ন করা হয়েছে কারখানার বিদ্যুৎ সংযোগ। এ সময় মালিক পক্ষ ও কর্মচারীরা বিক্ষোভ করেন এবং বিকল্প রোজগারের ব্যবস্থার দাবি জানান। নাহিদ প্রিন্সের রিপোর্ট। ঘোষণা অনুযায়ী নিষিদ্ধ পলিথিন উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালাতে যৌথ বাহিনীর সদস্যদের সাথে নিয়ে পুরান ঢাকার কামালবাগ এলাকায় যান পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। সেখানে একটি তালাবদ্ধ কারখানায় অভিযান চালিয়ে জব্দ করা হয় নিষিদ্ধ পলিথিন ও পলিথিন তৈরির কাঁচামাল। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কারখানাটি সিলগালা করে দেয়া হয়। পরে মালিক শ্রমিক পক্ষের লোকজন জড়ো হয়ে সেখানে হট্টগোল সৃষ্টি করে। রোজগারের বিকল্প ব্যবস্থা না করে কারখানা সিলগালা করার বিরোধিতা করেন তারা। পরিবেশ দূষণ করছে, পরিবেশ দূষণ আর চলতে আছে না, গাড়ির ধোঁয়া, গাড়িতে ধোঁয়া, এটা পরিবেশ দূষিত করতে আছে না, পাচ্ছেন এটা বন্ধ করতে। আমরা এটা কইরা খাই স্যার, মানে আপনারা যদি চান আমাদের পেটে লাথি পারবেন, আপনারা নিয়ে যান স্যার, আমাদের সবাইকে নিয়ে যান। উত্তপ্ত পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী। পরে অভিযানের নেতৃত্ব দেয়া পরিবেশ মন্ত্রণালয়ের উপসচিব বেগম রুবিনা ফেরদৌসি পুরো দল নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। প্রতিবাদের কারণেই কি অভিযান মাঝপথে থেমে গেল কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান উপসচিব। এতে তো তাদের ক্ষতি হচ্ছে। আপনার কি সেটা মনে হচ্ছে যে আমরা ওনাদের কথা চিন্তা না করে অভিযান পরিচালনা করছি? আজকে তো লং টাইম করতে চেয়েছিলেন, তাও কি জনগণের তোপের মুখে আজকে ক্যান্সেল করলেন? আপনার কি তাই মনে হচ্ছে? না, আমার কাছে তো তাই মনে হচ্ছে না। না, এটা ডিটেইলস আমি কি বলবো, না আমরা যাচ্ছি তো ভাই, যাচ্ছি। দিনব্যাপী অভিযান চলার কথা থাকলেও মালিক শ্রমিকদের বিক্ষোভের পরে আর কোনো কারখানায় যাননি পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। নগদ নিবেদিত অর্থনীতির খবর। পদক্ষেপ নেওয়া সত্ত্বেও নিত্য পণ্যের দাম কমছে না জানিয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, বাজারে এত বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে যার কারণে ট্যাক্স কমানোর পরেও মানুষের স্বস্তি ফিরছে না। নগরীর পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF এর প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও বলেন, নির্বাচিত সরকারের জন্য ব্যাংক সহ সব সংস্কারে ফুটপ্রিন্ট রাখছেন তারা। মেজবাহ হাসানের রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকারের 3 মাস পার হলেও কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের বাজার। সিন্ডিকেট দমনে টাস্ক ফোর্স গঠন, অভিযান, চাল, পেঁয়াজ, ডিম সহ নিত্যপণ্যের শুল্ক কমালেও বাজারে প্রভাব তো পড়েইনি, বরং বেড়েছে দাম। সেই সাথে উচ্চ মূল্যস্ফীতির খেসারত গুনছেন ভোক্তা সাধারণ। এমন বাস্তবতায় অনেকটা আক্ষেপের সুরে অর্থ উপদেষ্টা বললেন, স্বৈরাচার সরকারের সময় বিশৃঙ্খল বাজারে কোনোভাবেই শৃঙ্খলা ফেরানো সম্ভব হচ্ছে না। স্বচ্ছতার অভাব, জবাবদিহিতা, সততার অভাব, এইটাই কিন্তু আমরা ফিল করছি। এত রকম একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে এবং আমাদের তো এটা সামাল দিতে বলে যে লোকেরা কেউ অধৈর্য। আমি কিছুদিন বাণিজ্য মন্ত্রণালয়ে ছিলাম, অজস্র গালাগালি করতো আমাকে, ডিমের দাম কমছে না, পেঁয়াজের দাম কমছে না, অথচ এনপিআর চেয়ারম্যান সব ডিউটি আমরা কমিয়ে দিলাম, তাই না? দাম কমে না। এখন আমি শহরের বাজারে গিয়ে ব্যবসায়ীদের বলবো, আমি কিন্তু ডিমের দোকান বন্ধ করে দিয়েছি সব। অতএব আমি সেটা চিফ অ্যাডভাইজারগুলো দেখেন, খালি বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ না, দ্রব্যমূল্য হিসেবে অনেকগুলো ফ্যাক্টর আছে। কিন্তু লোকজন আমি দোষ দিই না, অধৈর্য হবে, ওদের কষ্ট করে 500 টাকা নিয়ে গেল, 2 মুঠা হিসেব পেল, তার স্যাটিসফ্যাকশন হয়তো। আমরা চেষ্টা করছি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। সবাই মিলে কিছুটা ক্যাভিয়ার্স আছে, কিছুটা বাড়াবেগ ছিল, তার মধ্যে এখন সামনে আছে। তো আমরা চেষ্টা করছি অত দ্রুত ইসে করে নেওয়া, এবং বাংলাদেশ সমাজে একটা ইতিবাচক ধারণা আছে। আর আমাদের শেষে বলে আমাদের কিছু খুব কঠিন কাজ আমাদের কাছে, এবং আমরা সংস্কার করতে চেষ্টা করছি। সংস্কার আগেও করেছি, কিন্তু শর্ট টার্ম কিছু আমরা করবো, মিড টার্ম, লং টার্মগুলো পলিটিক্যালি সে করবে। অন্তর্বর্তী সরকার স্বল্প মেয়াদী কাজ করবে, তবে সর্বক্ষেত্রে দীর্ঘমেয়াদী সংস্কারের কাজ করবে নির্বাচিত সরকার বলেও মন্তব্য করেন অর্থ উপদেষ্টা। মেজবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। ৭১ পরবর্তী হত্যা, গুম, দুর্নীতি, দুর্ভিক্ষ এবং ৭২-এর সংবিধানের জন্য আওয়ামী লীগ ও শেখ পরিবার যদি ক্ষমা প্রার্থনা করে তবেই শেখ মুজিবুর রহমান তার প্রাপ্য সম্মান পাবেন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। নিজের ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি
এমন মন্তব্য করেন। বলেন, শেখ মুজিব ও তার কন্যা শেখ হাসিনা দুজনই ক্ষমতায় থাকাকালে জনগণকে কষ্ট দিয়েছেন। তাদের দুজনের পার্থক্য হলো শেখ মুজিব একদা পূর্ব পাকিস্তানের জনপ্রিয় নেতা ছিলেন। শেখ মুজিব প্রবর্তিত মুজিববাদ বাংলাদেশকে বিভক্ত করেছে বলেও মন্তব্য করেন মাহফুজ। আর এ কারণেই ৭৫-এ তার মৃত্যুর পর জনগণ কোনো প্রতিক্রিয়া দেখায়নি। শেখ হাসিনাকেও তার স্বৈরাচারী শাসনের কারণে ক্ষমা চাইতে হবে এবং বিচারের সম্মুখীন হতে হবে বলে উল্লেখ করেন এই উপদেষ্টা। জুলাই গণহত্যার বিচার দাবি করেছেন শহীদদের স্বজনরা। একই সাথে দেশে যেন আর কোনো স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে জুলাই গণহত্যার ১০০তম দিন উপলক্ষে শহীদদের স্মরণে শোকগীতি, পথনাট্য ও শহীদ স্মৃতিকথা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। ইনকিলাব মঞ্চ আয়োজন করে এই অনুষ্ঠানের। সাদরিনা খন্দকারের রিপোর্ট। জুলাই গণহত্যার ১০০তম দিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বরে শহীদদের স্মরণে কান্দে আমার মায়ের শিরোনামে আয়োজন করে ইনকিলাব মঞ্চ। ৪-৫ জন পুলিশ সামনে আসে, তারপরে জামাল মামাকে ধরে, কলার ধরে বলে, তোর একটা গুলি পাও না, তুই কই গুলি খাবি? জামাল মামা তখন বলে যে আসলে আমার তো ছোট ছোট বাচ্চা আছে, আমাকে বুকে মারেন না, আমার পায়ে মারেন, তাহলে আমি জীবনে বেঁচে থাকতে পারি। সবগুলো পুলিশ একসাথে পায়ে গুলি করে। আয়োজনে জুলাই বিপ্লবে আহত এবং নিহতদের পরিবার তাদের স্মৃতিকথা তুলে ধরেন। মুক্ত হয়ে যে ভাইদের কষ্ট সহ্য করতে না পেরে আমার সন্তান ঘর থেকে বের হয়ে শহীদ হয়েছে। 7:36-এর কাহিনী, এই আধা ঘন্টা আমার জীবনে আজও শেষ হয় নাই, কারণ আমার আব্দুল্লাহ আর আসে নাই। 8:10-এ মহিলা মেডিকেল থেকে খবর আসছে আমার ছেলেকে গুলি করা হয়েছে। জুলাই গণহত্যায় নিহতদের মায়েরা অংশ নিয়ে জুলাই গণহত্যার বিচারের দাবি জানান। আমাদের সন্তানদের রক্ত বৃথা হতে দিবেন না। যেই দেশের স্বপ্নে বিভোর হয়ে আমাদের সন্তানরা রাস্তায় নেমেছিল, সেই দেশটা যেন পায়। শহীদদের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা পরিবেশন করে নাটিকা। এছাড়া গণ অভ্যুত্থান নিয়ে রচিত কবিতা আবৃত্তি পরিবেশন করা হয়। আমি যদি বেঁচে না ফিরি, তবে কষ্ট না পেয়ে গর্বিত হলে জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই। ইতি তোমার আনাস, তোমাদের কলিজার টুকরা আনাস। অনুষ্ঠান থেকে অভ্যুত্থানের শহীদদের ভুলে না যেতে আহ্বান জানান আয়োজকেরা। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। মালয়েশিয়ায় প্রবাসী শ্রমিক গমনে সরকার নির্ধারিত খরচ প্রায় ৭৯,০০০ টাকা হলেও সিন্ডিকেটের কাছে ধর্ণা দিয়ে সেই খরচ লাগে ৪.৫ থেকে ৫.৫ লাখ টাকা বলে অভিযোগ করেছেন রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের নির্বাহী পরিচালক ডক্টর সিআর আবরার। ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউতে মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট, উদ্ভূত সংকট ও করণীয় শীর্ষক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। মালয়েশিয়ান শ্রমবাজারে সবচেয়ে বড় ক্ষতি হয়েছে অতীতে, পূর্বের ক্ষতি মেটানো আর নতুন সংস্কারের প্রয়োজন টাস্ক ফোর্স। এছাড়া আলোচনা সভায় বক্তারা মালয়েশিয়া শ্রমবাজারের সিন্ডিকেটকারীদের শাস্তির দাবি করে বলেন, সিন্ডিকেট সদস্যদের শাস্তির আওতায় না আনতে পারলে সিন্ডিকেট বিলুপ্ত হবে না, তাই রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে এবং শ্রমবাজার তদারকি করতে হবে। যারা আওয়ামী লীগের দোসর হয়ে তাদের পক্ষে মতামত প্রকাশ করছে তাদের নিয়ে এসে উপদেষ্টা বানানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জুয়েল। বুধবার সন্ধ্যায় সিলেটে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সভায় অন্যান্যের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সিলেটের সাবেক মেয়র আরিফুল হক সহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকারের ১৭ বছরের অত্যাচারের বিরক্ত হয়ে সাধারণ জনগণ, ছাত্র জনতা ও বিএনপির সম্মিলিত আন্দোলনে ৫ তারিখে বিপ্লব সম্ভব হয়েছে। সুন্দর আগামীর দেশ নির্মাণ করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি নেতৃবৃন্দ। যারা আন্দোলন করে ফ্যাসিস্ট সরকারকে বিদায় জানিয়েছে আজ তারাই নিরাপত্তাহীন বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দেশের সকল পর্যায়ে সার্বিক নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বুধবার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল শেষে সমাবেশে কথা বলেন তারা।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে গণ অভ্যুত্থান রক্ষা আন্দোলন এর ব্যানারে মিছিল বের হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বটতলায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে শ্রমিক, শিক্ষার্থী ও নারী সহ দেশের সকল পর্যায়ের মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান শিক্ষার্থীরা। কুষ্টিয়া দৌলতপুর উপজেলার সীমান্ত এলাকায় নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবারকে বিজিবির পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার সীমান্তবর্তী আতারপাড়া উদয়নগর বিওপি বিজিবি ক্যাম্পে এসব পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেন যশোর অঞ্চলের রিজন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হুমায়ুন কবির। নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত 4 পরিবারকে 60,000 ও 2 পরিবারকে 40,000 করে টাকা প্রদান করা হয়। এছাড়াও ভাঙন ঝুঁকিতে থাকা উদয়নগর বিওপি এবং সীমান্ত এলাকা পরিদর্শন করেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হুমায়ুন কবির। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।